দেবজিৎ বাবু, আপনার কাছে যেতে চাই। দেবজিৎ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় টানা এতদিন ধরে বলে যাচ্ছিলেন পলিটিক্যালি মোটিভেটেড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকে বেনজির আক্রমণ আমরা দেখলাম জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন এবং বললেন উনি নাম করতেও চান না। তালপাতার সেপাই থেকে বিভিন্ন কিছু বললেন। তার কারণ কি? তার কারণ একা দায়িত্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি থেকে শুরু করে আইন ব্যবস্থাকে কটাক্ষ করার নাকি এই মুহূর্তে প্রধান ভূমিকা পালন করার অন্যতম। কি বলবেন? জাস্টিস গাঙ্গুলি একা দায়িত্ব নিয়ে এই দুর্নীতিকে উপড়ে ফেলার জন্য লড়াই দিচ্ছিলেন। সুতরাং তার উল্টো দিকে দাঁড়িয়ে একা দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের সবাই একা এবং যৌথ দায়িত্ব নিয়ে কিনা ভাষায় আক্রমণ করেছেন। অরণ্যদেব, তারপরে আরও অনেক কিছু, জজ বলে মানতে চাই না, কি যেন ক্লাবে বসে কিছুতে কিছুতে নাকি কি রায় হবে সেটা ঠিক হয়ে যায়, এই ধরনের কথাবার্তা বলেছেন। দেখুন, সংস্কৃতি তো আর জোর করে বাজার থেকে কিনে আনা যায় না যে আমাকে 200 গ্রাম 500 গ্রাম সংস্কৃতি দাও, আমি একটুখানি সংস্কৃতিবান হব। তৃণমূলের যা সংস্কৃতি তাতে তৃণমূল এই ভাষাতেই আক্রমণ করবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো ভাবার কিছু নেই। যেটা নিয়ে তৃণমূল, আপনি নিজে আইনজীবী, তৃণমূল একটা জিনিস বারবার খুব সূক্ষ্মভাবে, আমি সেটা জাস্টিস গাঙ্গুলিকেও বলছিলাম যখন প্রথম সাক্ষাৎকার উনি রাজনীতিতে আসার পরে পদত্যাগ করার পরে আদালত থেকে উনি করছিলেন, তৃণমূল কিন্তু গ্রামে গ্রামে এই বার্তাটা, যেভাবে এনআরসির সময় সিএ এর সময় এই বার্তাটা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে দেখো তোমাদের কিন্তু সমস্ত জমি জমা নিয়ে নেবে, তোমাদেরকে বের করে দেবে, এই সময় গ্রামে গ্রামে একটা প্রচার চালানো হচ্ছে এবং সেটা সূক্ষ্মভাবে যে দেখো বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কিচ্ছু করেনি, দেখো বলেছিলাম এই জাজটা আসলে বিজেপির লোক, দেখো বলেছিলাম এই যা যা করছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। আমি এটা নিয়ে জাস্টিস গাঙ্গুলিকে জিজ্ঞেস করেছিলাম এবং উনি বলছেন যে আমি চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা চ্যালেঞ্জ করুন এবং সুপ্রিম কোর্টে যান, গিয়ে বলুন যে ধর্মাবতার আমার সমস্ত মামলাগুলো তার মানে এই জাজটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছিল, আপনারা ব্যবস্থা নিন। বলছে যে আবার নাকি এখানে মুখ পুড়ে ফিরে আসবে। এটা কি ঠিক না ভুল? না, যেটা কথা সেটা হচ্ছে না হয় জাস্টিস গাঙ্গুলির ব্যাপারটা, তাও ওনারা বলছেন, মানুষ বোঝানোর চেষ্টা করছেন, মানুষ বুঝবে কি বুঝবে না পরের কথা, কিন্তু আপনারা এটা বলুন তাহলে তো পুরো তামাম হাইকোর্টটাই তাহলে বিজেপি হয়ে গেছে। হাইকোর্টের সমস্ত জজ সাহেব যারা রয়েছেন, যারা অনারেবল জাস্টিস যারা রয়েছেন ক্যালকাটা হাইকোর্টের, তারা সবাই বিজেপি হয়ে গেছেন। সুপ্রিম কোর্টের যেসব মামলাতে রাজ্য সরকার ডানগালে বাঙালে চড় খেয়ে বারবার ফেরত আসে, তারা সবাই বিজেপির ক্যাডার। এবং এরকমই মনে করতে হবে ওনারা কাকে কাকে বোঝাবেন, কি বোঝাবেন। লোয়ার কোর্ট জুডিশিয়ারি থেকে হায়ার কোর্ট জুডিশিয়ারি অবধি একই রকমভাবে আক্রান্ত হয়েছে, নগ্নভাবে আক্রান্ত হয়েছে, এবং সেটা সবসময় তৃণমূল কংগ্রেস করেছে। আমরা শুধু সিপিএম আমলে দেখেছিলাম লালা বাংলা ছেড়ে পালা বলেছিল সিপিএম, এবং সব জায়গাতে লোয়ার জুডিশিয়ারিকে খুবভাবে অপমানিত করার চেষ্টা করতো সিপিএমের লোকেরা বা বামফ্রন্টের লোকেরা, সেটাও আমরা দেখেছি। কিন্তু মানে এইরকম চরমভাবে কোনো জজ সাহেবের বাড়ির সামনে লাগিয়ে দেওয়া, পোস্টার লাগিয়ে দেওয়া, কোনো জজ সাহেবকে সামনে পেছনে গালাগালি দেওয়া, কালো পতাকা দেখানো এবং ব্যক্তিগত স্তরে তার নামে বাজে কুৎসা রটানো, এসব সমস্ত শালীনতার বেড়া তৃণমূল কংগ্রেস ছাড়িয়ে গিয়েছে। অবশ্য তৃণমূলের কাছ থেকে কী শালীনতা এক্সপেক্ট করবেন? মানে এটা তো এক্সপেক্টেড নয় যে তৃণমূল কংগ্রেস শালীন হয়ে যাবে। যারা কিনা শাহজাহানকে সাপোর্ট দেয়, যারা কিনা আরও গরু চোর কয়লা চোর এদের নিয়ে ঘুরে বেড়ায়, যাদের দিন চলে গরু চুরি কয়লা চুরির পয়সায়, তাদের কাছ থেকে এর থেকে বেশি কি এক্সপেক্ট করা যেতে পারে ভাই? আমি ঠিক এই জায়গাতে একবার যেটা নিয়ে আলোচনাটা হচ্ছে, এই 80% কেস সেগুলো হয় খারিজ হয়ে গেছে, 80% কেস সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বিজেপির সাথে হাত মিলিয়ে আগে থেকেই হ্যান্ড ইন গ্লাভস যেটাকে বলে সেইভাবে নাকি কোর্টরুমে বসে এজলাসে বসে জাস্টিস গাঙ্গুলি এই সমস্ত কিছু করেছিলেন। এই সমস্ত একটা ধারণা এবার আপনার পাড়ায় পাড়ায় ওই দুয়ারে অপপ্রচার চালানো হবে। আমি এটা জিজ্ঞেস করেছিলাম কারণ সত্যি কথা, এই ধারণাটাই দেবজিৎ দা, এই ধারণাটাই আমার বা আপনার বাইরে এটাই বুমেরাং হবে, এটাই বুমেরাং হবে। আমরা মনে প্রাণে চাই যে মানুষকে গিয়ে ওনারা বোঝানোর চেষ্টা করুন যে এই লোকটা সেই লোক, যে লোকটা টাকার বিনিময়ে আমরা যে চাকরি বিক্রি করার দুয়ারে চাকরির মতন ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম, টাকার বিনিময়, কোনো কিছু নয়, মেধার বিনিময় নয়, এই লোকটা তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই লোকটা সেই লোক যারা কিনা মেধা প্রতারিত হয়েছিল, যাদের মেধা চুরি হয়েছিল, যারা দিনের পর দিন মাতঙ্গিনীর মূর্তির পাশে গান্ধী মূর্তির নিচে বসেছিল শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে, এখনো বসে আছে। এই লোকটা সেই লোক যে কিনা এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল। উনি গিয়ে বলুক, ওনারা গিয়ে যত এটা বলবেন
তত মানুষ আমি যে কথাগুলো বলছি সেই প্রতিধ্বনি দেবে। ধ্বনি যা আসবে প্রতিধ্বনি তার থেকে উল্টো আসবে। এটা একটা অদ্ভুত উলট পুরাণ এই বাংলায় হতে চলেছে। এবং তার পাশাপাশি একবার দেখে নেবো জাস্টিস গাঙ্গুলি, যদিও জাস্টিস গাঙ্গুলি একদম সরাসরি বলেছেন আমাকে জাস্টিস গাঙ্গুলি নয়, আমাকে অভিজিৎ বাবু বলুন, বা আমাকে ফালতু লোক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলুন, আমাকে আর জাস্টিস বলবেন না। আমি মানুষের সাথে কাজ করতে চাই, দেখি ফেল করি বা পাস করি। আমি একবার 80% কেস যেগুলো জাস্টিস গাঙ্গুলি দেখেছিলেন তা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখেছিলেন। কি বলছেন? আমি নিজে জিজ্ঞেস করেছিলাম আপনাদের প্রশ্নের এই উত্তরটা জাস্টিস গাঙ্গুলি কি দিয়েছেন একবার শুনবো। বিভিন্ন লোকে মেসেজ করছে এবং পোস্ট করছে একটা জিনিস, তৃণমূলের একটা বড় অংশ থেকে, আমি নির্দিষ্টভাবে বলছি, আপনার 80% রায়ের উপর নাকি স্থগিতাদেশ দেওয়া হয়েছে, হয় সেটা উচ্চ আদালতে চ্যালেঞ্জ হয়েছে নয়তো বাতিল হয়েছে। সম্পূর্ণ মিথ্যে কথা। এটা আপনি যদি ব্যাখ্যা করে বলেন। সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো রায় আমার এখনো পর্যন্ত স্টে হয়ে পড়ে আছে মাত্র 2টো, আর 16টা মামলা 19টা মামলা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে আবার পুনর্বিচারের জন্য ডিভিশন বেঞ্চের কাছে। সুপ্রিম কোর্ট তো ওখানেই খারিজ করে দিতে পারতো 19টা মামলা, করে দিত। 19টার অ্যাপিলেন্ট কে ছিল? স্টেট ছিল, স্টেটেরই তো হার হয়েছে। এখানে আমার জাজমেন্ট শুধু প্রথমে টেস্টেড হয়েছে ডিভিশন বেঞ্চে, বেশিরভাগ জাজমেন্ট। কোনো জাজমেন্ট তারা আশকারা পেয়ে গিয়েছেন, কিছু বড় উকিলের আশকারা পেয়ে সোজা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে চলে গেছেন। এসব তালপাতার সেপাইরা গেছেন সুপ্রিম কোর্ট তাদেরকে পাত্তাও দেয়নি। অর্থাৎ 80% নিয়ে যে এই মিথ্যা কথাটা, এই মিথ্যাচারটা বোধহয় ধোপে টিকবে না। আমি ফিরদৌস শামীমও চলে এসেছেন, ওনার কাছেও যাবো, কিন্তু সন্ময়দা আপনার কাছে যাওয়ার আগে তালপাতার সেপাই একজনকে নাম না করে বারবার, এবং নাম করেছেন, আমি করেছি, উনি বলছেন যে ওনাকে আমি ধর্তব্যের মধ্যেই আনি না। তার পাশাপাশি উনি কি বলেছেন আজকে, এবং আমি তার কারণটা জানতে চাই। একবার আমি শুনে নিই যে জাস্টিস গাঙ্গুলি কি বললেন, এবং তারপরেই রিপাবলিকের এই ইন্টারভিউয়ের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই নামটাও আপনি আমার সামনে আর করবেন না, আমিও এই নামটা উচ্চারণ করব না। একজনকে আপনি তালপাতার সেপাই বলেছেন। হ্যাঁ, তালপাতার সেপাইদের তালপাতার সেপাই বলতে হবে। এবং অনেক লোক আছেন তারা তো এই তালপাতার সেপাই বা সেই ধরনের, তারা তো কোনো রাজনীতিবিদই না, তারা ক্রিমিনাল। কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টের জাজ ছিলাম, আমি একটা দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করব না। বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাব বাচ্চে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন, আর প্রাক্তন বিচারপতিও ভাব বাচ্চে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং।